নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। ইতিমধ্যে অভয়ার ধর্ষণ এবং খুনে তদন্তে গাফিলতি এবং সাক্ষ্য প্রমাণ লোপাটের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সিবিআই। একজন হচ্ছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং দ্বিতীয়জন হচ্ছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আপাতত এরা তথ্য প্রমাণ লোপাট, তদন্তকে বিপথে পরিচালনা করা, আপাতত এদের সিবিআই গ্রেপ্তার করেছে। এবার এই তথ্য প্রমাণ লোপাট অভিযোগে তৃতীয় ব্যক্তি কে গ্রেপ্তার হতে চলেছেন? এখনো পর্যন্ত সিবিআই তদন্তের গতি প্রকৃতি যেভাবে চলছে সেখানে দেখা যাচ্ছে যে ময়না তদন্তের রিপোর্ট এবং সুরতাল রিপোর্ট, দুটো রিপোর্টই আর কি অজস্র গাফিলতিতে ভর্তি। এই দুটো রিপোর্টই কিন্তু সব থেকে বেশি আদালত গ্রাহ্য প্রমাণ। এই দুটো রিপোর্ট যার তৈরিতে যার মূল দায়িত্ব ছিল ফরেন্সিক বিভাগের অধ্যাপক অপূর্ব বিশ্বাস, এবার কি গাফিলতি এবং তথ্য প্রমাণ লোপাট অভিযোগে তৃতীয় গ্রেপ্তারির কি হবে অপূর্ব বিশ্বাস, সেদিকেই কি এগোচ্ছে? কেন? কারণ অপূর্ব বিশ্বাসের ওপর ক্রমে কিন্তু তদন্তকারী সংস্থার যে কি বলা যেতে পারে সন্দেহ আরো গাঢ় হচ্ছে তথ্য প্রমাণ এবং লোপাটের। কেন বলছি? এটা ঠিক যে সন্দীপ ঘোষের আর কি বিশ্বস্ত চিকিৎসকদের দিয়েই সেদিন ময়না তদন্ত বিষয় নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছিল, সেটা ছত্রে ছত্রে কিন্তু বেরিয়ে আসছে। যেটা এখনো পর্যন্ত তদন্তে বেরিয়েছে সিবিআই এবং যেটা আনন্দবাজার খবর করেছে সেটা হচ্ছে ডোমকে সেখানে ময়না তদন্ত চলাকালীন মৃতদেহের আশেপাশে থাকতে দেওয়া হয়নি। ডোমরা যেটা করে শরীরের ক্ষতস্থানগুলো খুঁজে বার করে এবং ময়না যে তদন্তকারী চিকিৎসকদের ব্যবচ্ছেদে সাহায্য করে, কিন্তু এক্ষেত্রে অপূর্ব বিশ্বাস সেই ডোমকে কিন্তু একেবারে মৃতদেহের কাছে ঘেঁষতে দেননি। তিনি তাকে একটি চেয়ারে বসিয়ে রেখেছেন। অথচ সূর্যাস্তের আগে যে 7টি মৃতদেহ ময়না তদন্ত করা হয়েছিল তাতে কিন্তু ডোমরা উপস্থিত থেকে নিজেদেরাই কাজ করেছিলেন। তাহলে চিকিৎসক পড়ুয়ার ময়না তদন্তের ক্ষেত্রে সেই নিয়মের অন্যথা হলো কেন? কারণ এই নিয়ম কিন্তু মানা হয়নি। অর্থাৎ যেটা নিয়ম যে প্রতিটা অঙ্গের যে ক্ষত চিহ্ন উল্লেখ করে তারা চিকিৎসকদের জানায় যে কোথায় কোথায় কি ক্ষত আছে, চিকিৎসকরা তার উপর জানিয়ে রিপোর্ট তৈরি করে। অপূর্ব বিশ্বাস সিবিআইকে যে যুক্তি দিয়েছে সেটা বলা হচ্ছে যে ময়না তদন্তের পর মর্গে থেকে মৃতদেহ হস্তান্তর করার কেউ ছিল না, তাই জন্যই ওই সময় কোনো ডোমকে আর কি কোনো কর্মী ছিল না, ওই জন্যই ডোমকে কাজ করতে দেওয়া হয়নি। কিন্তু ঠিক আর কি ডোমকে কাজ করতে দেওয়া হয়নি, ময়না তদন্তের পর তো মৃতদেহ হস্তান্তর হবে, তাহলে ডোমকে মৃতদেহের কাছাকাছি যেতে দেওয়া হলো না কেন? ফলে প্রতিটা জিনিস আর কি বললাম যে ময়না তদন্ত এবং সুরতাল রিপোর্ট এই দুটোর ওপরই কিন্তু আদালত গ্রাহ্য প্রমাণ। এবার আমরা কি দেখলাম যে সুরতাল রিপোর্টের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখলাম যে অদ্ভুত দ্রুততায় কাজটা করা হয়েছে। মাত্র 20 মিনিটে যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি সুরতাল রিপোর্ট শেষ করে ফেলেন এবং ময়না তদন্তটা হয়েছে হচ্ছে মাত্র 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে। তাহলে এবং পরবর্তীকালে এই ময়না তদন্তের সময়ও কিন্তু এই যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু হাজির ছিলেন না। কিন্তু যখন কোনো কেস সূর্যাস্তের পর পোস্টমর্টম হচ্ছে সেখানে কিন্তু তারও থাকাটা জরুরি ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা পর্যন্ত করা হয়নি। এর আগে আমরা কি দেখেছিলাম সেটা হচ্ছে ময়না তদন্তের যে ভিডিওগ্রাফি, সেই ভিডিওগ্রাফি কিন্তু পরিষ্কার নয়, একেবারে ছবি পরিষ্কার করে বোঝা যাচ্ছে না ভিডিওগ্রাফির ছবি, সেটাও খুব হেজি আর কি আলো নেই। তাহলে আলোতে যদি ভিডিওগ্রাফি পরিষ্কার করে না ওঠে তাহলে সেই আলোতে ময়না তদন্ত কি করে ঠিকভাবে করা হবে? পদে পদে যেটা দেখা যাচ্ছে এটা কি গাফিলতি না এটা ইচ্ছাকৃত?
ইচ্ছাকৃত হলে এরপরে বা গাফিলতিও যদি থাকে এরপরে সিবিআই এর জালে কিন্তু অপূর্ব বিশ্বাসে যাওয়া ছাড়া কোনো গতি নেই। কারণ আমরা যেটা দেখেছি যে টালা থানার প্রাক্তন ওসিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল কেন না, সে যে এফআইআরটা সে দেরি করে রুজু করেছিল কেন অত সময় পর, এবং সে ক্রাইম সিন সেখানে দাঁড়িয়ে সে ঠিকভাবে ক্রাইম সিনটাকে আলাদা করেনি, স্যানিটাইজ করেনি, এবং তাকে 10টার সময় খবর দেওয়া হয়েছিল, জানানো হয়েছিল মৃত্যুর, তিনি কিন্তু সেখানে গিয়েছিলেন হচ্ছে 11টার পর। এবং পরবর্তীকালে তো আরও রোমহর্ষক আর কি দাবি করে সিবিআই, সেখানে দাঁড়িয়ে তারা বলে টালা থানার ভেতরে বসেই সাজানো হয়েছিল প্লট, কিভাবে তথ্য এবং প্রমাণ লোপাট করা যায়। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই অপূর্ব বিশ্বাস তো সন্দীপ ঘোষের খুবই ক্লোজ লোক, এবং সেদিন আর কি 9 তারিখ যেদিন অভয়ের মৃত্যুর খবর সামনে এলো, সেদিন তিনি এই পোস্টমর্টমের পরও সন্দীপ ঘোষের কেবিনে গিয়েছিলেন। অর্থাৎ অপূর্ব ঘোষের গলায় ফাঁসটা কিন্তু ক্রমেই আস্তে 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 করা হচ্ছে, বা ফাঁসটা কিন্তু ক্রমেই চেপে বসছে। আপনার হয়তো মনে আছে এই অপূর্ব ঘোষ কিছুদিন আগে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল প্রথমবার, সে কিন্তু বেরিয়ে এসে বলেছিল ময়না তদন্ত তাকে তাড়াতাড়ি করে করতে বলা হয়েছিল, মাত্র 1 ঘন্টা 10 মিনিটে করার যুক্তি সে বলেছিল যে কোনো কাকু, যে পরবর্তীকালে জানা যায় যে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, তাকে নাকি চাপ দিয়েছিল এবং বলেছিল ময়না তদন্ত তাড়াতাড়ি না করলে জ্বালিয়ে দেওয়া হবে। সেখানে দাঁড়িয়ে সেই চাপের মুখে নাকি ময়না তদন্ত তাড়াতাড়ি করতে হয়েছে। আমরা দেখেছি দ্বিতীয়বারও ময়না তদন্ত হয়নি বা ইচ্ছা করে করা হয়নি। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। ঠিক আছে। তাহলে অপূর্ব বিশ্বাস কিন্তু একেবারে সন্দেহের কাঠগোড়ায় দাঁড়িয়ে। ময়না তদন্ত এবং সুরতাল রিপোর্ট, দুটো রিপোর্টই কিন্তু সঠিক নেই, এবং সেখানে পুলিশের ভূমিকা, সেখানে হসপিটাল অথরিটির ভূমিকা, যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা কিন্তু কেউ ছাড় পাবে না। এবার এই প্রশ্ন যেটা উঠতে পারে সেখানে দাঁড়িয়ে, যে আমি আগেও যেটা করেছি, অভয়ার খুনিরা কি ধরা পড়বে আদৌ, নাকি ক্রমশ সেটা ফেড হয়ে যাচ্ছে, ক্রমশ দূরে চলে যাচ্ছে, সেটা দূর থেকে দূরে অভয়ার খুনিদের। কারণ যদি বেসিক তথ্য প্রমাণই নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে খুনিরা কি, হয়তো জানা যাচ্ছে যে এরা ওই সময় ঘটনায় ছিল, কিন্তু তাদের যোগসাজশটা প্রমাণ হবে কি করে? কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে ভিডিও, সেই ভিডিওটা মাত্র 27 মিনিট দেওয়া হয়েছে, সেই ভিডিওটাও পরিষ্কার নয়, অনেক জিনিস বলছে টেকনিক্যাল গ্লিচ। ওখানে এলাকাটা, যেই এলাকায় যেখানে ওর বডিটা অ্যাটাল ক্রাইম সিন কিনা জানা যায়নি, কিন্তু সেই এলাকাটা কর্ডন করে রাখা হয়নি। তারপর যেটা দেখা যাচ্ছে যে এই রিপোর্ট, সেই রিপোর্টটা পুরোটাই ধূসর, সেই উপর দাঁড়িয়ে তো সিবিআইকে তদন্ত করতে হচ্ছে। ফলে আদালত কিন্তু তথ্য প্রমাণের ওপর তার রায় দেয়। সেই তথ্য প্রমাণই যদি বারবার করে নষ্ট করা হয়ে থাকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআই কি করে প্রমাণ করবে জানি না, হয়তো সিবিআইয়ের হাতে আরও কিছু আছে যেটা এখনো পর্যন্ত আমাদের জানা যায়নি। তাই 30 তারিখ সোমবার যখন এই মামলা আবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে উঠবে, কোনো সন্দেহ নেই যে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই তথ্য প্রমাণ লোপাটটাই বারবার করে আসবে। কারণ সিবিআই কিন্তু আগের দিন, আপনাদের মনে আছে, প্রধান বিচারপতি বলেছিলেন যে মুখ বন্ধ করা খামে যে রিপোর্টটা দিয়েছিল, স্ট্যাটাস রিপোর্ট, বলেছে আমি বিচলিত, খুব উদ্বেগজনক। অর্থাৎ সিবিআই কিন্তু এই জিনিসগুলোই হয়তো সেখানে উল্লেখ করেছিল। এবার সেই জিনিসটা যত যাচ্ছে তখন কিন্তু পর্দা খুলতে শুরু করেছে,
যে কিভাবে পুলিশ, কিভাবে হসপিটাল অথরিটি এন্টায়ার তথ্য প্রমাণ সব নষ্ট করে দিয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে এবার যেই পোস্টমর্টম রিপোর্টে কি হয়েছে, সুরাথাল রিপোর্টে কিভাবে আসছে, সেইগুলোও কিন্তু নিঃসন্দেহে সিবিআই সেটা তুলে দেবে। এবার তারপরে আদালত তার মতো করে রায় দেবে। কিন্তু এবারে 30 তারিখে খুনের তদন্তের অগ্রগতি থেকে এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসছে তার থেকে কিন্তু সেটা ছাপিয়ে যেটা সামনে আসছে সেটা হচ্ছে কভার আপ। যেভাবে পুরো জিনিসটাকে কভার আপ করা হয়েছে, তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা জড়িত আছে, সেটাই কিন্তু বারবার করে সামনে আসছে। ইতিমধ্যে জুনিয়র ডাক্তার অবশ্য একটা দাবি তুলেছেন দেখলাম, যে রিপোর্টটা জমা পড়ছে মুখবন্ধ খামে সেটা পাবলিক করে দেওয়া। কিন্তু সেটা কোনো সময় সম্ভব নয়, কারণ এতে অনেক জরুরি ইনফরমেশন থাকে, কারা কারা যুক্ত তাদের নাম থাকে। এইটা যদি একবার পাবলিক করে দেওয়া হয় তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা যদি আগে থেকে জানতে পেরে যায় তাহলে কিন্তু তাদের অনেক সুবিধা হয়। এবার দেখুন একদিকে কি হলো, মৃত্যুর পর আমরা দেখলাম পুরো জিনিসটা ঢিলেঢালি কি নিয়ে, সেটা হচ্ছে কিভাবে এফআইআর হবে তাই নিয়ে দীর্ঘ সময় চলে গেল। ওখানে সন্দীপ বাহিনী তার যা যা লোক নিয়ে ক্রাইম সিনে উঠে গেলেন, তারা এবার সিবিআই তদন্ত হচ্ছে। অন্যান্য অভিক বিরূপাক্ষ এরা কি সেদিন ছিল, তারা কি কাজ করেছে সেটা সিবিআই তদন্ত করছে। তারপর দেখলাম যে ময়না তদন্ত রিপোর্ট, সুরথাল রিপোর্ট, সেই রিপোর্টেও নানা গাফিলতি, এবং তারপর মৃতদেহটা সৎকার করে দেওয়া হলো। এবং মৃতদেহ সৎকারের সময় পুলিশ বা হসপিটাল অথরিটির ভূমিকা ওই পর্যন্তই, যতটা তৎপরতা ছিল। মৃতদেহ সৎকারের সময় পুলিশের সঙ্গে তৎপরতা অনেক বেড়ে যায় হচ্ছে শাসক দলের নেতাদের। এই যে বললাম সেই কাকু, তারপরে বিধায়ক, যে বিধায়ককে পানিহাটির অলরেডি জেরা করেছে, প্রায় 7 ঘন্টা তার জেরা হয়েছে, তার স্টেটমেন্ট রেকর্ড হয়েছে। ফলে তাদের কি রোল ওইখানে দাঁড়িয়ে সেটাও কিন্তু স্ক্যানারে আছে। চলুন আমরা 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করি। জানি না তার আগে আমরা যখন এই প্রতিবেদন করছি তখনও পর্যন্ত অপূর্ব বিশ্বাস কিন্তু বাইরেই আছেন, এখনো তো পাকাপাকিভাবে সিজিওতে যাননি দেখার যে তদন্ত কোন দিকে এগোয়, এবং অপূর্ব বিশ্বাস কতদিন খোলা হাওয়ার নিচে শ্বাস নিতে পারে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।